দীনেশ গ্রামের একজন চাষির ছেলে। দীনেশের বাবা মারা যাওয়ার পর থেকে দীনেশ গ্রামে একটা ঠেলা গাড়ি চালায়। তার মা ছোটবেলায় মারা গিয়েছিল। বাবা মারা যাওয়ার পর থেকে দীনেশের দুঃখের শেষ নেই। তবে ঠেলা গাড়ি চালিয়ে গ্রামের বাইরে এখানে ওখানে কাজ করে সে যা পায় তাতে তার কোনো রকমে সংসার চলে যায়। সে পাশের গ্রামের একটা রাস্তা দিয়ে ঠেলা গাড়ি নিয়ে হাঁটছিল। এমন সময় একটা মেয়ের চিৎকার শুনতে পেল। কে আছো? বাঁচাও আমায়, বাঁচাও, আমায় বাঁচাও, কে আছো? আমার ভীষণ ব্যথা করছে, বাঁচাও। আরে কে যেন একটা চিৎকার করছে বলে মনে হচ্ছে না, বড় কষ্ট পাচ্ছে বলেও তো মনে হচ্ছে, কিন্তু এদিকে ওদিকে তাকিয়ে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি ঘরে আছি। ঘরের দরজাটা খুলে ভিতরে এসো, আমায় এখান থেকে নিয়ে যাও। কিন্তু ঘর তো এখানে একটাই, ওই যে ওই পুরনো ঘরটা, কিন্তু তার মধ্যে কে থাকবে? দীনেশ ইতস্তত করে এগিয়ে যায় ঘরের দিকে। তারপর ঘরের দরজাটা একটা ধাক্কা দিয়ে খুলতেই দেখতে পায় ঘরের বাইরেটা নোংরা হলেও ঘরের ভেতরটা কিন্তু পরিষ্কার। বিছানার উপর শুয়ে রয়েছে একটি মেয়ে। সে যন্ত্রণায় চিৎকার করে বলছে, আমায় বাঁচাও, বাঁচাও আমায়। তুমি কে আমি জানি না, আমায় এখান থেকে বাঁচাও। আমার পেটে বড্ড ব্যথা করছে, বোধহয় আমার। মেয়েটি তার কথা শেষ করতে পারে না। দীনেশ তাড়াতাড়ি এগিয়ে যায়। তার শাড়ির এক ফাঁক থেকে ফুলে ওঠা পেট দেখেই বুঝতে পারে যে মেয়েটি গর্ভবতী। তার পেটে যন্ত্রণা হচ্ছে, তার মানে তার সন্তান প্রসবের সময় হয়েছে। চিন্তা করবে না, আমার কাছে গাড়ি আছে, আমি সেই গাড়িতে করেই তোমার গ্রামের বাইরের ওই হাসপাতালে নিয়ে যাব। সেখানে গেলেই সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়িতে কেউ নেই কেন? আমার বাড়িতে যারা ছিল তারা সবাই মাঠে কাজে গেছে। মাঠ থেকে ফিরে আসতে ওদের সন্ধ্যা হয়ে যাবে। আমায় তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, পরে বাড়ির সবাইকে খবর দেওয়া যাবে। দীনেশ আর দেরি করল না, তাড়াতাড়ি নিজের গাড়িতে করে মেয়েটিকে কোনো রকমে তুলল। তারপর গাড়িটা টানতে টানতে তাকে নিয়ে গেল গ্রামের বাইরের দিকের পুরনো হাসপাতালে। হাসপাতালে ভর্তি করে দিলে ডাক্তার বলল, তুমি একা ওকে নিয়ে এসেছো, কিন্তু বাড়ির লোককে তো আনতে হবে। তুমি একটা কাজ করো, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে বাড়ির লোককে নিয়ে এসো, ততক্ষণ ও এখানে থাকুক। দীনেশ আবার গ্রামের দিকে চলল তার বাড়ির লোককে আনার জন্য। এদিকে মেয়েটিকে একটা ঘরে রাখা হয়েছিল। সেখানে ডাক্তাররা তার হোম ডেলিভারি করতেই একটি ফুটফুটে মেয়ে হলো। বাহ, খুব সুন্দর তো মেয়েটি দেখতে, কিন্তু মেয়েটি নড়ছে না কেন? ও নড়বে না, কোনোদিনও নড়বে না। এটা মরা বাচ্চা, আর তোরাও কখনোই নড়তে পারবি না। এরপরে শুয়ে থাকা সেই মেয়েটি, যার পেট থেকে একটু আগেই বাচ্চাটিকে বের করা হয়েছিল, তার শরীরটা অদ্ভুতভাবে বদলে গেল। তাই দেখে ডাক্তার এবং তার পাশে থাকা নার্স ভীষণ ভয় পেয়ে গেল। সেখান থেকে পালাতে গেল তারা, কিন্তু ঘরের দরজা বন্ধ হয়ে গেল। মেয়েটি চিৎকার করে বলল, কেউ পালাতে পারবি না, কেউ পালাতে পারবি না, তোরা এখান থেকে কেউ না। এরপর মেয়েটি ঝাঁপিয়ে পড়ল সেই ডাক্তার আর নার্সের ওপরে। তারপর তাদের দুজনকে মেরে তাদের দুটো শরীর তার বিছানার তলায় একটা কোণে লুকিয়ে রাখল। দীনেশ আবার তার ঠেলা গাড়ি নিয়ে সেই বাড়িটার কাছে এসে পড়েছিল, কিন্তু এবার অবাক হয়ে দেখল আগের চেয়েও সেই বাড়িটা যেন কেমন পুরনো হয়ে গেছে। দরজার কাছে এগিয়ে যেতেই দেখতে পেল দরজাটা খোলা, আর সেই দরজার গায়ে লাল সুতো পেঁচিয়ে রাখা হয়েছে। সুতোটা কখন যেন ছিঁড়ে গেছে। ঘরের দরজা খুলতেই ভেতরে তাকিয়ে অবাক হয়ে গেল। এ কি হলো? একটু আগে আমি ওই মেয়েটিকে নিয়ে গেলাম হাসপাতালে, তখন তো ঘরের অবস্থা এমন ছিল না। ঘরের ভেতরটা দেখে তো মনে হচ্ছে অনেক দিন এখানে কেউ ঢুকেনি। ঠিক সেই সময় ওই পথ দিয়ে একজন হাঁটতে হাঁটতে কোথায় যেন যাচ্ছিল।
দিনেশকে ওখানে দেখতে পেয়ে বলল, এ কি, তুমি এখানে কি করছো বাবা? আর এই ঘরটা তো ভালো নয়, এই ঘরের দরজাটা খুলেছে কে? দিনেশ তখন সমস্ত কথা খুলে বলতেই সেই লোকটা বলল, তুমি এখানেই দাঁড়াও, আমি গ্রামে কয়েকজন লোককে ডেকে আনি, তারপর আমরা হাসপাতালে যাব। কি জানি সেখানে কি হচ্ছে। জাগে, দাঁড়াও দাঁড়াও। দিনেশকে নিয়ে এবং আরও কয়েকজনকে নিয়ে লোকগুলো হাসপাতালে যায়। ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে, কিন্তু হাসপাতালে যেতেই ওরা দেখতে পায় গোটা হাসপাতালে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে মৃতদেহ, আর ঘরের একপাশে বসে রয়েছে একটা অদ্ভুত ভয়ঙ্কর দর্শন ডাইনি। সে হাসতে হাসতে বলছে, আমি আবার ছাড়া পেয়েছি, অনেকদিন পর আমি আবার ছাড়া পেয়েছি। এই গোটা হাসপাতালের মানুষকে আমি মেরেছি, এবার এবার তোদের সবাইকে আমি মারব। শয়তান ডাইনি, আমি ঠিক বুঝতে পেরেছিলাম তুই কোনোভাবে বাচ্চা ছেলেটাকে ভুলিয়ে তারপর ওকে দিয়ে নিজেকে মুক্ত করেছিস, কিন্তু আবার তোকে আটকাবো আমরা। দাঁড়া, দেখ তাহলে আমরা কি করি। ডাইনি ছুটে আসে সেই লোকটির দিকে, তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়তে যায়। ঠিক তার আগের মুহূর্তেই পিছন থেকে বেরিয়ে আসে একজন সাধু। সাধুর হাতে একটা লম্বা লাঠি, আর তার অন্য হাতে একটি রুদ্রাক্ষের মালা। আবার ফিরে এসেছিস, আর তুই আটকাতে পারবি না। তার মানে তুমি তুমি কোনো মেয়ে নও, তুমি ডাইনি। তুমি আমায় মিথ্যে কথা বলে আমায় এখানে নিয়ে এসছো। যাকে তোমরা এখন দেখতে পাচ্ছ, এই এক সময় ওই বাড়িতে থাকতো। একদিন তার প্রচন্ড প্রসব যন্ত্রণা ওঠে। ঠিক সেই সময় কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমার ভীষণ পেটে ব্যথা করছে, বাঁচাও। চিৎকার করছিল, কিন্তু তখন ওর ঘরে কেউই ছিল না। বাড়ির আশপাশটা ফাঁকা, তাই ওর চিৎকার শুনতে পায়নি কেউ। এক সময় ওর সন্তান প্রসব হয়ে যায় এবং সে বাচ্চাটা ছিল মৃত। তার বাড়ির লোকেরা যখন ঘরে আসে, এই সমস্ত কিছু দেখতে পেয়েই তার স্বামী বলে ওঠে, তুই মানুষ না, তুই একটা ডাইনি। তুই নিজের সন্তানকে খেয়েছিস, আর তার জন্যই তোর তিনবার মৃত সন্তান প্রসব হয়েছে। বিশ্বাস করো, আমি আমি কিচ্ছু করিনি, আমি এসবের কিছুই জানি না। তার কোনো কথাই বাকিরা শোনে না। তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়। কয়েকদিন পরে তাকে ওই মাঠের জঙ্গলের দিকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। তারপরে একদিন রাতে সে আবার বাড়িতে ফিরে আসে। এ কি, তুই এখানে কি করে এলি? তুই তো জঙ্গলে গলায় দড়ি দিয়ে মরে গেছিলি। তোদের জন্যই আমি মরেছিলাম, তোদের কাউকে আমি ছাড়বো না। এই দেখ আমার বাচ্চা আবার বেঁচে উঠেছে। এই বাচ্চাই তোদের শাস্তি দেবে। এই বলা মাত্রই ডাইনির কোলের বাচ্চাটা লাফিয়ে নেমে পড়ে, আর তার স্বামীর দেহটাকে ছিন্ন ভিন্ন করে তাকে মেরে ফেলে। তারপর থেকে সেই ডাইনি আর তার ওই বাচ্চাটা ওই বাড়িতেই থাকতো। আমি ওই বাড়ি বন্ধন করে দিয়েছিলাম। এখন তোমায় বলিয়ে সে ওই ঘর থেকে নিজেকে মুক্ত করেছে। সাধু এগিয়ে যায় সামনের দিকে, সেই ডাইনির গায়ের ওপর লাঠি দিয়ে মারতে থাকে আর বলে, তোকে আমি আবার আটকাবো। আবার যতবার তুই কারোর ক্ষতি করার চেষ্টা করবি, ততবার তোকে আটকাবো। এবার তোকে আর ওখানে রাখবো না, তোকে আমি এই বোতলের মধ্যে বন্দি করব। সাধু বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়ে ডাইনির গায়ে ছুঁড়ে দিতেই ডাইনির শরীরটা একটা ধোঁয়ার মতো হয়ে যায়। তারপর সাধুর হাতে থাকা বোতলের মধ্যে এসে ঢুকে পড়ে। দিনেশ অবাক হয়ে থাকে, সেই কাচের বোতলের মধ্যে সেই ডাইনিটা রয়েছে। আর আমাদের কোনো ভয় নেই,
এবার ওই ডাইনি আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এই হাসপাতালে অনেক কেসে মেরেছে, এই হাসপাতালে খবর সবাইকে দিতে হবে। সেখান থেকে সবাই বেরিয়ে আসে, আর দীনেশ ঠেলা গাড়িটা নিয়ে সেদিন সন্ধ্যের দিকে ঠেলতে ঠেলতে নিজের গ্রামের দিকে চলতে শুরু করেছিল। হঠাৎ তার চোখ চলে যায় ঠেলা গাড়িটার দিকে। সে দেখতে পায় সেখানে শুয়ে রয়েছে সেই মৃত বাচ্চা মেয়ের শরীর, আর সে দীনেশের দিকে তাকিয়ে হাসছে।